প্রিসেপ্টরের এই নতুন আয়োজনে তোমাদের সবাইকে স্বাগতম। শিক্ষার্থীবৃন্দরা, তোমরা জানো যে বেসিক ইংলিশ গ্রামার উপরে ক্লাস চলছে। অলরেডি 5টি ক্লাস পাবলিশ হয়েছে, আজকে 6ষ্ঠ ক্লাস। আজকের ক্লাসের বিষয়টি হচ্ছে দেখো অ্যাক্টিভ এবং প্যাসিভ উইথ মডাল অক্সিলারি, অর্থাৎ মডাল অক্সিলারি ভার্বের ভয়েস চেঞ্জ, অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ। এই ক্লাসটি করার পূর্বে তোমরা অবশ্যই আমার যে ভার্বের ধারাবাহিক কিছু ক্লাস রয়েছে এই চ্যানেলে আপলোড করা হয়েছে, সেখান থেকে তোমরা এই যে অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্বের ক্লাসটি অবশ্যই দেখে নিবে, তাহলে এই ক্লাসটি বুঝতে তোমাদের অনেকটাই সুবিধা হবে। তাহলে চলো ক্লাসটি শুরু করি আমরা। দেখো মডাল অক্সিলারি, আমরা জানি যে অক্সিলারি ভার্ব দুই রকমের, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি 14টা, মডাল অক্সিলারি হচ্ছে 18টা। দেখো এই 18টা মডাল অক্সিলারি হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, need, dare, must, be to, have to, used to, ought to, be going to, would rather, had better। তোমরা একটু হাতে ঘুরে দেখো, এখানে 18টা মডাল অক্সিলারি দেওয়া আছে। এই 18টা মডাল অক্সিলারির মধ্যে দেখো ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এই প্রথম 8টা একরকম, যেগুলো সাধারণত ফিউচার টেন্সে অথবা কন্ডিশনাল টেন্সে ব্যবহৃত হয়। এই যে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এই মডাল অক্সিলারিগুলো ফিউচার টেন্স এবং কন্ডিশনাল টেন্সে ব্যবহৃত হয়। এরপর দেখো নিড, ডেয়ার, মাস্ট, এই যে নিড, ডেয়ার, মাস্টের মধ্যে নিড এবং ডেয়ার এই দুটা মডাল অক্সিলারি ভার্ব কখনো অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, কখনো মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। এই কারণে এই দুটা ভার্বকে বলা হয় সেমি মোডাল, এটা কখনো মেইন ভার্ব, কখনো অক্সিলারি ভার্ব। এরপর দেখো বি টু, হ্যাভ টু, বি টু, হ্যাভ টু, ইউজ টু, অট টু, বি গোয়িং টু, এই 5টা মডাল অক্সিলারি। এই বি টু, হ্যাভ টু, ইউজ টু, অট টু, বি গোয়িং টু, দেখো এই ভার্বগুলোর পরে কিন্তু একটা টু আছে। প্রত্যেকটা ভার্ব বির পরে টু, হ্যাভের পরে টু, ইউজডের পরে টু, অটের পরে টু, বি গোয়িং এর পরে আবার টু আছে। একটা বিষয় খেয়াল করো যে এই যে প্রথম যে 11টি, এই প্রথম 11টি অক্সিলারি ভার্ব কিন্তু একটা ওয়ার্ডের, কিন্তু এখানে দেখো বি টু 2টা, হ্যাভ টু 2টা, ইউজ টু 2টা, অট টু 2টা, কিন্তু বি গোয়িং টু এখানে আবার 3টা। তাহলে 3টা ওয়ার্ড দ্বারা গঠিত একটা মডাল অক্সিলারি ভার্ব হয়, অর্থাৎ একটা অক্সিলারি ভার্ব 3টা ওয়ার্ড দিয়েও গঠিত হয়। বি গোয়িং টু। এরপর দেখো উড রাদার এবং হ্যাড বেটার, লাস্ট দুটা হচ্ছে উড রাদার এবং হ্যাড বেটার। সাধারণত এই দুটা মডাল অক্সিলারি ভার্বের ভয়েস চেঞ্জ হয় না, ভয়েস চেঞ্জ হবে প্রথম 16টি। দেখো আমরা দু একটা সেন্টেন্স দেখি, যেমন আই ক্যান প্লে ফুটবল। এই যে দেখো এই যে ক্যান, আই ক্যান প্লে ফুটবল। তোমরা এই চ্যানেলে একটা ভয়েস ভ্যাকসিন ক্লাস আছে, ভয়েস ভ্যাকসিন নামে একটা ক্লাস আছে, সেই ক্লাসে আমি একটা সূত্র দেখিয়েছিলাম যে কোনো স্টুডেন্ট যদি আই ট্রাইস এইটার ভয়েস চেঞ্জ করতে পারে, সে দুনিয়ার সকল ভয়েস চেঞ্জ করতে পারবে। আই ট্রাইস অর্থাৎ কোনো স্টুডেন্ট যদি সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট বের করতে পারে, তাহলে তার পক্ষে ভয়েস চেঞ্জ করাটা অনেকটাই সহজ হয়ে যায়। কি কি বের করতে হবে? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। অর্থাৎ আই ট্রাইস, এটার প্যাসিভ করলে কি হবে? এটার প্যাসিভ করলে অবজেক্টটা প্রথমে আসবে রাইস, এরপর টেন্স অনুযায়ী হেল্পিং ভার্ব বসবে ইজ, এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে ইটেন, এরপর একটা প্রিপোজিশন বসবে বাই, এরপর আয়ের অবজেক্ট হবে মি। তাহলে এখান থেকে দুটা বিষয় ক্লিয়ার হও, এটা তো অ্যাক্টিভ, আমি করলাম হচ্ছে প্যাসিভ। অ্যাক্টিভে সাধারণত 3টা ভাগ থাকে, সাধারণত 3টা ভাগ, একটা সাবজেক্ট, একটা ভার্ব, একটা অবজেক্ট। হ্যাঁ, এরপরে কখনো কখনো এক্সটেনশন থাকতে পারে, সেটা মুখ্য নয়। মুখ্য হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এই 3টা ভাগ হবে। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, 3টা ভাগ। কিন্তু প্যাসিভে দেখো ভাগ কিন্তু 5টা, সাবজেক্ট, হেল্পিং ভার্ব, মূল ভার্ব, V3, প্রিপোজিশন, অবজেক্ট। ভয়েসের মূল থিওরি আমি প্রত্যেকটা ভয়েস ক্লাস শুরু করার আগে এই বিষয়টা ক্লিয়ার করে ফেলি। অ্যাক্টিভে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট 3টা বিষয়, এখানে বিষয় 3টা। কিন্তু প্যাসিভে সাবজেক্ট, হেল্পিং ভার্ব, মূল ভার্ব, প্রিপোজিশন, অবজেক্ট, এখানে বিষয় 5টি। আরেকটা বিষয়, সকল প্যাসিভে মূল ভার্বের V3 ফর্ম হয়, অর্থাৎ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। এখন দেখো এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করি। আই ক্যান প্লে ফুটবল। হ্যাঁ আচ্ছা, এটা বলার আগে আরেকটা কথা বলে নেই, সেটা হচ্ছে এই যে 18টা মডাল অক্সিলারি, এই যে 18টা মডাল অক্সিলারি, এগুলোর পরে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় কি বসে? নতুন করে একটা হেল্পিং ভার্ব বসে, সেটা হচ্ছে বি। এই যে 18টা মডাল অক্সিলারি আছে, শুধু এই দুটা বাদ দিয়ে যতগুলো মডাল অক্সিলারি ভার্ব আছে, সবগুলোর অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময়
এই ভার্বগুলোর পরে নতুন করে একটা ভার্ব বসবে, সেটা হচ্ছে বি, অর্থাৎ ক্যান বি, কুড বি, মে বি, ইউজ টু বি, অট টু বি, বি গোয়িং টু বি, প্রত্যেকটার পরে বি বসবে। তাহলে দেখো এখন এখানে এটা হচ্ছে আই, ক্যান প্লে হচ্ছে ইট, ফুটবল হচ্ছে রাইস, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আই ইট রাইস পেয়েছি আমরা। এখন কি ভয়েসের মূল থিওরি কি? অবজেক্ট সাবজেক্ট হবে। তাহলে এখানে অবজেক্ট কি? ফুটবল। ফুটবল প্রথমে সে সাবজেক্ট হবে, এরপরে কি হেল্পিং ভার্ব বসবে। এখানে অলরেডি হেল্পিং ভার্ব দেওয়াই আছে, কি সেটা? ক্যান। ক্যান তো অক্সিলারি ভার্ব অর্থাৎ হেল্পিং ভার্ব। তাহলে ক্যানের পরে কি বসবে? বি বসবে, কারণ আমি কি বলছি সবগুলোর পরে বি বসে। তাহলে ফুটবল ক্যান বি, সকল পার্টিসিপল মূল ভাবে কি ফর্ম? পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে প্লেড পাস্ট পার্টিসিপল প্লেড। তাহলে ফুটবল ক্যান বি প্লেড বাই মি, হয়ে গেল। এখন যদি আমরা একটা ফিউচার টেন্স দেখি, যেমন শ্যাল বা উইল, লিখলাম যে আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, আই ইট রাইস, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট। সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়েছি, তাহলে প্রথমে কি আসবে? দ্য ওয়ার্ক। এখন এখানে একটা তোমরা ক্ষুদ্র ভুল করো, সেটা হচ্ছে এখানে শ্যাল আছে, তোমরা শ্যালই বসায় ফেলো। দ্য ওয়ার্কের পরে তো শ্যাল হবে না, দ্য ওয়ার্কের পরে কি হবে? উইল হবে। তো দ্য ওয়ার্ক উইল, এর কারণে শ্যাল হয়েছে। দ্য ওয়ার্কের পরে তো কখনো শ্যাল বসে না, উইল বসে। তো শ্যাল চেঞ্জ হয়ে কি হবে? উইল হবে। এরপরে কি বসবে? বি। দ্য ওয়ার্ক উইল বি ডান বাই মি। এই যে রাইস প্রথমে আসছে, অর্থাৎ অবজেক্টটা সাবজেক্ট হয়েছে, টেন্স অনুযায়ী হেল্পিং ভার্ব বসছে, মূল ভার্বের ভিতরি বসছে, একটা প্রিপোজিশন, একটা অবজেক্ট। ওই গঠনে সাজাও। অবজেক্ট এসে সাবজেক্ট হয়েছে, এখানে অবজেক্ট এসে সাবজেক্ট হয়েছে, টেন্স অনুযায়ী হেল্পিং ভার্ব বসছে, এটা কি ফিউচার সিম্পল। শ্যাল বা উইলের পরে বি বসে, টেন্স অনুযায়ী হেল্পিং ভার্ব উইল বি। এরপরে কি মূল ভার্বের ভি3, এই যে মূল ভার্বের ভি3, প্রিপোজিশন বাই, এই যে বাই, এই যে সাবজেক্ট এসে অবজেক্ট হয়েছে। আশা করি বুঝতে পারতেছো। এখন তোমাদের যেটা ঝামেলা হয় সেটা হচ্ছে, দেখো আমি ঝামেলার একটা সেন্টেন্স আগে লিখি। যেমন এখানে একটা মডেল অক্সিলারি আছে বি2। আমরা জানি যে বি মানে কি? বি মানে হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। তাহলে বি2 মানে কি? বি2 মানে কিন্তু আমাদের সূত্র অনুযায়ী এম2, তাই না? ইজ টু, একইভাবে আর2, একইভাবে ওয়াজ টু বা ওয়ার টু। তাহলে বি মানে যেহেতু এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, তাহলে বি2 মানে কি? এই বির জায়গায় এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার যে কোনো একটা আসবে। তাহলে এম2, ইজ টু, আর2, ওয়াজ টু, ওয়ার টু, তাই তো? এখন যে একটা সেন্টেন্স লিখি যে আই এম টু ডু ইট, আই এম টু ডু ইট। এখানে কি? আই সাবজেক্ট, এম টু ডু কি? ইট, অর্থাৎ ভার্ব, ইটটা কি? রাইস, অর্থাৎ অবজেক্ট। সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তোমরা জানো ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যেটুকু অংশ উত্তর পাওয়া যায় সেটাই অবজেক্ট। যেমন আমি খাই, কি খাই? রাইস, রাইসটা এখানে অবজেক্ট। তাহলে আই এম টু ডু, আমাকে করতে হবে, কি করতে হবে? ইট, ইটটা অবজেক্ট এখানে। তাহলে প্রথমে অবজেক্টটা সাবজেক্ট হবে, ইট আসবে। এখন দেখো আয়ের পরে এম বসছে, ইটের পরে কি এম বসে? না, ইটের পরে কি বসে? ইজ বসে। তাহলে ইট ইজ, ইট ইজ টু। কারণ আমি কিছুক্ষণ আগে বলছি যে এই বি2 থেকে বি গোয়িং টু একের অধিক শব্দ নিয়ে। তাহলে এখানে শব্দ দুইটা, একটা হেল্পিং ভার্ব অর্থাৎ এখানে বি ভার্ব, একটা হচ্ছে প্রিপোজিশন। এখানে এটা বি ভার্ব, নট হেল্পিং ভার্ব। বি ভার্ব আর প্রিপোজিশন দুইটা। তাহলে এম চেঞ্জ হয়ে গেল ইজ, তারপর টু বসবে, ইজ টু। এই এম টুটা হয়ে গেল এখানে ইজ টু, এরপরে কি বসবে? বি, ইট ইজ টু বি, মূল ভার্বের ভি3, ডান বাই মি। দেখো ইটটা প্রথমে আসছে, এম টু হয়ে গেছে ইজ টু, এরপরে বি, মূল ভাবের ভি3 ফ্রম ডান বাই, আইটা হয়ে গেছে অবজেক্ট। বুঝতে পারতেছো? আবার যদি আমরা একটা সেন্টেন্স লিখি, মনে করো উই অট টু দিয়ে লিখলাম, সেটা হচ্ছে উই অট টু লাভ আওয়ার কান্ট্রি। দেখো উই অট টু লাভ আওয়ার কান্ট্রি, সাবজেক্ট কি? উই, ভার্ব কি? অট টু লাভ, অর্থাৎ এটা রাইস, অবজেক্ট কি? সরি এটা ইট, অবজেক্ট কি? আওয়ার কান্ট্রি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আই ইট রাইস, সাজিয়ে নিই আমরা আই ইট রাইস, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট। অবজেক্ট প্রথমে আসবে, আওয়ার কান্ট্রি,
এরপর হেল্পিং ভার্ব কি এখানে ought to, our country ought to, এরপরে কি ought to পরে একটা কি বসবে বি বসবে, এই যে মডেল অক্সিলারির পরে বি বসে, our country ought to be, লাভের পাস্ট পার্টিসিপল কি loved, our country ought to be loved by us। এই যে রাইস প্রথমে আসছে, হেল্পিং ভার্ব কি ইজ, এই যে এইটুকু হচ্ছে পুরোটাই হচ্ছে ইজ, যে ইটেন বাই মি, যে আইট রাইস, প্রত্যেকটা সেন্টেন্সে গঠনে সাজানো যাচ্ছে। আশা করি বুঝতেছো তোমরা সবাই। দেখো আমরা আরো কয়েকটা সেন্টেন্স লিখি। যেমন দেখো এখানে আরেকটা অক্সিলারি ভার্ব আছে, সেটা কি, সেটা হচ্ছে হ্যাভ টু, তাই না, হ্যাভ টু। আচ্ছা হ্যাভ টু করার আগে, সরি হ্যাভ টু করার আগে আমি বি গোয়িং টু এটা একটু বুঝাই দিই, কারণ বি এখানেও আছে, বি আমরা এখন বি টু বুঝলাম, এখানেও আছে। দেখো বি এখানেও ছিল, বি এখানেও ছিল, যেহেতু দুইটা মিল আছে এইটা আগে শেষ করি। যেমন হি ইজ গোয়িং টু স্টার্ট এ নিউ ক্লাস। এটা যদি আমি স্টুডেন্টকে জিজ্ঞাসা করি, বেশিরভাগ স্টুডেন্ট বলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু এটা কি আদৌ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? না, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নয়, এটা হচ্ছে প্রেজেন্ট কন্ডিশন, বা আমরা বলতে পারি প্রেজেন্ট সিম্পল। দেখো কারণটা হচ্ছে ইজ গোয়িং টু, কিন্তু এখানে এটা কিন্তু মডাল অক্সিলারি। দেখো এটা কিন্তু মডাল অক্সিলারি, অর্থাৎ হেল্পিং ভার্ব। মূল ভার্ব কি, এখানে মেইন ভার্ব হচ্ছে স্টার্ট। আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়, মূল ভার্বের সঙ্গে। যদি সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হতো তাহলে কি হতো, তাহলে সেন্টেন্সটা গঠন হতো এরকম না, যে সেন্টেন্সটা হতো এরকম, হি ইজ গোয়িং টু স্কুল, হি ইজ গোয়িং টু স্কুল, সেই স্কুলে যাচ্ছে। কোথায় যাচ্ছে, স্কুলে। এখানে যাওয়াটা হচ্ছে মূল বিষয়, গো, আর গোর সঙ্গে আইন যুক্ত আছে, সামনে হেল্পিং ভার্ব আছে ইজ, প্রেজেন্ট কন্টিনিউয়াস। সাবজেক্ট হেল্পিং ভার্ব এম ইজ আর, মূল ভার্বের সঙ্গে আইএনজি, দিস ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস। কিন্তু এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস? সেন্টেন্সের অর্থ কি, হি ইজ গোয়িং টু স্টার্ট এ নিউ ক্লাস, সে একটি নতুন ক্লাস শুরু করতে যাচ্ছে। মূল ভার্ব এখানে শুরু করা, মূল ভার্বের সঙ্গে কি আইনজি যুক্ত আছে? যেমন এখানে গো ছিল, মূল ভার্ব আইন যুক্ত আছে, এখানে মূল ভার্বের সঙ্গে আইন যুক্ত আছে না, নেই। এই আইনজি যুক্ত ভার্বের পূর্বে কি এম ইজ আর, ওয়াজ আর কিছু আছে না, নেই। এই সেন্টেন্সটার গঠন আর আই ক্যান প্লে ফুটবল, দুটা গঠন সেম। দেখো হি সাবজেক্ট, আই সাবজেক্ট, এখানে ইজ গোয়িং টু পুরোটাই হেল্পিং ভার্ব, এখানে ক্যান হচ্ছে হেল্পিং ভার্ব। এখানে মূল ভার্ব কি, এখানে মূল ভার্ব হচ্ছে স্টার্ট, এখানে মূল ভার্ব হচ্ছে প্লে। দেখো হি আই ইজ গোয়িং টু ক্যান, মুছে ফেলি, হি আই ইজ গোয়িং টু ক্যান স্টার্ট প্লে, এখানে ফুটবল অবজেক্ট, এখানে নিউ ক্লাস অবজেক্ট। আবার একটু বোঝার চেষ্টা করো, দুটার মধ্যে মিল খোঁজার চেষ্টা করো। এখানে সাবজেক্ট হচ্ছে হি, এই দুটা হচ্ছে সাবজেক্ট, তাই না। এখানে ইজ গোয়িং টু, এইটা হচ্ছে হেল্পিং ভার্ব, এখানে হেল্পিং ভার্ব ক্যান, এখানে ইজ গোয়িং টু। এখানে প্লে এবং স্টার্ট, এইটা হচ্ছে মূল ভার্ব। তার প্রথম বক্সেরটা সাবজেক্ট, এরপরটা হেল্পিং ভার্ব, এরপরটা মূল ভার্ব, মূল ভার্ব। এখন ফুটবল আর এই নিউ ক্লাস, এইটা কি অবজেক্ট। তাহলে এই গঠন এবং এই গঠনটা কি সেম। যদি এইটা প্রেজেন্ট সিম্পল টেন্স হয় বা প্রেজেন্ট কন্ডিশন টেন্স, এটাকে যদি আমরা প্রেজেন্ট সিম্পল বলতেছি, কিন্তু এটা আসলে প্রেজেন্ট কন্ডিশন। আমরা জানি টেন্স 12 প্রকার, এই 12 প্রকার টেন্স ছাড়াও আরও 3 প্রকার টেন্স আছে, আরও 3 ধরনের সেন্টেন্স বা টেন্স আছে বলতে পারো। একটা হচ্ছে প্রেজেন্ট কন্ডিশন, একটা হচ্ছে পাস্ট কন্ডিশন, একটা হচ্ছে পারফেক্ট কন্ডিশন, যেটাকে বলা হয় কন্ডিশনাল টেন্স। প্রেজেন্ট কন্ডিশন, পাস্ট কন্ডিশন, পারফেক্ট কন্ডিশন। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট কন্ডিশন, যেটাকে আমরা প্রেজেন্ট সিম্পলের মধ্যে স্থান দিই। তাহলে এটা দেখো প্রেজেন্ট কন্ডিশন বা প্রেজেন্ট সিম্পল, এটাও হচ্ছে প্রেজেন্ট কন্ডিশন বা প্রেজেন্ট সিম্পল। কথা বুঝতে পারতেছো? তাহলে এই সেন্টেন্সে যেভাবে ভয়েস চেঞ্জ হবে, এই সেন্টেন্সের একইভাবে ভয়েস চেঞ্জ হবে। এটা কিন্তু ভুলেও তোমরা কেউ কন্টিনিউয়াস টেন্স মনে করো না। তো দেখো আমাদের হি সাবজেক্ট, ইজ গোয়িং টু হেল্পিং ভার্ব, স্টার্ট মূল ভার্ব, এটা অবজেক্ট, অর্থাৎ এটা সাবজেক্ট, এই পুরোটা ভার্ব, এটা অবজেক্ট। ওই যে আই ইট রাইস, আই ইট রাইস, ওই সেম গঠন। আমরা ওই গঠনে চেঞ্জ করি, প্রথমে কি আনবো, রাইস আনবো, অর্থাৎ এ নিউ ক্লাস। অবজেক্টটাকে সাবজেক্ট করলাম, ভয়েসের মূল থিওরি, অবজেক্ট সাবজেক্ট হবে। এরপরে কি টেন্স অনুযায়ী হেল্পিং ভার্ব বসবে, টেন্স অনুযায়ী হেল্পিং ভার্ব অলরেডি এখানে দেওয়াই আছে, ইজ গোয়িং টু, ইজ গোয়িং টু। এখন ইজ গোয়িং টু মানে কি, দেখো ইজ গোয়িং টু মানে বি গোয়িং টু, কারণ বির মধ্যে কি আছে, আমি যার ওয়াজ এর, আমরা কিছুক্ষণ আগে বলছি এটা।
যে বি মানে কি আমি যার ওয়াজ ওয়ার, যেমন এখানে বির মধ্যে আমি যার ওয়াজ ওয়ার ছিল, এখানেও বির মধ্যে আমি যার ওয়াজ ওয়ার থাকবে। এই যে ইজ, তাহলে ইজ গোয়িং টু বসাইলাম, মানে কি বি গোয়িং টু বসাইলাম। এখন এরপরে কি বসবে, একটা বি বসবে, তাহলে ইজ গোয়িং টু বি। এই নিউ ক্লাস ইজ গোয়িং টু বি। এরপরে কি মূল ভাবের পাস্ট পার্টিসিপল, মূল ভাব কি স্টার্ট, স্টার্টের পাস্ট পার্টিসিপল স্টার্টেড, স্টার্টেড থাকলো কি হি, তাহলে বাই হির অবজেক্ট হিম। দেখো আবার একবার বলি, এই নিউ ক্লাস অবজেক্ট সাবজেক্ট হয়েছে, টেন্স অনুযায়ী হেল্পিং ভার্ব বসছে। এখানে হেল্পিং ভার্ব কিন্তু 4টা ওয়ার্ডের হইলো, এখন 4টা ওয়ার্ড। ইজ গোয়িং টু অলরেডি ছিলই, ইজ গোয়িং টু মানে কি বি গোয়িং টু, ইজ গোয়িং টু মানে বি গোয়িং টু অলরেডি আছে, তার সঙ্গে কি আসবে বি আসবে, তাহলে 1 2 3 4 4টা ওয়ার্ড হয়েছে। এ নিউ ক্লাস ইজ গোয়িং টু বি, মূল ভাবের পাস্ট পার্টিসিপল, মূল ভাব কি স্টার্ট, স্টার্টের পাস্ট পার্টিসিপল কি স্টার্টেড, নিরাম পাস্ট পার্টিসিপল। এরপর একটা প্রিপোজিশন বসবে কি সেটা বাই, এরপরে কি সাবজেক্টের অবজেক্ট ফ্রম। তাহলে আশা করি এই যে হি ইজ গোয়িং টু স্টার্ট এ নিউ ক্লাস, অর্থাৎ ইজ গোয়িং টু যেখানে মোরাল অক্সিলারি ভার্ব, এই সেন্টেন্সটা বা এই রকমের সেন্টেন্সটা আর তোমাদের ভুল হবে না। চলো আমরা আরো কয়েকটা সেন্টেন্স লিখি। দেখো এখন এখানে আরেকটা ভার্ব আছে, সেটা হচ্ছে কি হ্যাভ টু। আমরা জানি এই হ্যাভের মধ্যে কি কি আছে, হ্যাভ হচ্ছে একটা প্রাইমারি অক্সিলারি। এই হ্যাভের মধ্যে কি কি আছে, হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। এই যে হ্যাভ, হ্যাজ এবং হ্যাড, এই হ্যাভ, হ্যাজ, হ্যাড তিনটাকে বলা কি বলা হয়, এটাকে বলা হয় হ্যাভ ভার্ব, এটাকে বলা হয় হ্যাভ ভার্ব। হ্যাভ, হ্যাজ, হ্যাড এই তিনটা একসঙ্গে কি হ্যাভ ভার্ব। এখন দেখো এই যে হ্যাভ টু মানে কি, আমরা যদি বলি হ্যাভ টু, তাহলে হ্যাভ টু মানে সেটা কি হবে হ্যাজ টু। আবার যদি সেটা পাস্ট হয় তাহলে কি হবে, পাস্ট হলে হবে হ্যাড টু। একই জিনিস, এই দুটা প্রেজেন্টে, জাস্ট এটা হচ্ছে পাস্টে। যেমন একটা সেন্টেন্স যদি আমরা লিখি, একটা সেন্টেন্স লিখি যে রহিম হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক। আচ্ছা এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে মডাল অক্সিলারি ভার্ব, এই ভার্বগুলোর পরে যখন মূল ভার্ব বসবে, মূল ভার্বের কিন্তু অলওয়েজ V1 ফর্ম, প্রেজেন্ট সিম্পল ফর্ম হবে। মডাল অক্সিলারির পরে কখনোই ভার্বের পাস্ট ফর্ম হয় না, অলওয়েজ কি V1 ফর্ম, মানে কি প্রেজেন্ট সিম্পল ফর্ম। এই যে V1, তাহলে হ্যাজ টু আছে হেল্পিং ভার্ব, ডু মূল ভার্ব, দ্য ওয়ার্ক হচ্ছে অবজেক্ট, রহিম সাবজেক্ট। আমরা ওই সূত্র ফেলাই, অবজেক্টটা প্রথমে আসবে, আনলাম দ্য ওয়ার্ক, তাই তো দ্য ওয়ার্ক আনলাম। এরপর অলরেডি হেল্পিং ভার্ব দেওয়া আছে এখানে কি হ্যাজ টু, এরপরে কি বসবে বি, হ্যাজ টু বি। এরপরে কি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ডান, তা দ্য ওয়ার্ক হ্যাজ টু বি হেল্পিং ভার্ব, ডান মূল ভার্ব, এরপরে বাই, এরপরে কি রহিম। দ্য ওয়ার্ক হ্যাজ টু বি ডান বাই রহিম। আশা করি বুঝতে পারতেছো। আচ্ছা আমরা যদি আরো দু একটা সেন্টেন্স দেখি, দেখো যেমন উই মাস্ট রেজ দ্য ম্যাটার ইন পাবলিক। আমরা মানুষের মধ্যে এই বিষয়টা কি করবো, জাগ্রত করে দেব। দেখো মাস্ট কোথায়, এই যে মাস্ট, এটা কি একটা মডাল অক্সিলারি, তাহলে এখানে উই সাবজেক্ট, মাস্ট রেজ হচ্ছে ভার্ব, মাস্ট হেল্পিং ভার্ব, রেজ মূল ভার্ব, দ্য ম্যাটার হচ্ছে অবজেক্ট। এটা অতিরিক্ত অংশ, অতিরিক্ত অংশ যেখানে আছে সেখানে ঠিক থাকবে। আমরা প্রথমে কি আনবো দ্য ম্যাটার, এরপরে কি নিব মাস্ট, আর মাস্ট মডাল অক্সিলারি, এরপরে কি আসবে বি, তাহলে দ্য ম্যাটার মাস্ট বি, রেজের পাস্ট পার্টিসিপল রেজড, বাই আস অতিরিক্ত অংশ, ইন পাবলিক। দেখো প্রথমে কি অবজেক্ট, অবজেক্ট এসে সাবজেক্ট হয়েছে, টেন্স অনুযায়ী হেল্পিং ভার্ব কি বসলো, আমরা জানি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় মাস্টের পরে বি বসে, মাস্ট বি বসাইলাম। মূল ভাবে কি V3 ফর্ম, রেজের V3 ফর্ম রেজড, তারপরে কি প্রিপোজিশন বাই, সাবজেক্ট অবজেক্ট ফ্রম আস, ইন পাবলিক অতিরিক্ত অংশ জায়গায় বসাই দিলাম। আমরা যদি আরেকটা সেন্টেন্স লিখি, সেটা হচ্ছে উই শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক। উই শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এখন দেখো এখানে শুড হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব, কিন্তু এরপরে কিন্তু V3 ফর্ম বসছে,
কারণ V3 ফর্ম বসার কারণ হচ্ছে এখানে একটা হ্যাভ আছে। হ্যাভ কি? এটা প্রাইমারি অক্সিলারি। আর আমরা জানি হ্যাভ বসে কি টেন্সে? পারফেক্ট টেন্সে। আর সকল পারফেক্ট টেন্সে মূলভাবে কি ফর্ম হয়? V3 ফর্ম। এই V3 ফর্ম কিন্তু হ্যাভের কারণে হয়েছে, শুডের কারণে কিন্তু হয় নাই, হ্যাভের কারণে হয়েছে। তাহলে এখানে সাবজেক্ট কি? উই, শুড হ্যাভ হেল্পিং ভার্ব, ডান হচ্ছে মূল ভার্ব, অর্থাৎ এই যে এইটুকু হচ্ছে ভার্ব, এটা হেল্পিং ভার্ব, এটা মূল ভার্ব। দা ওয়ার্ক কি? অবজেক্ট, এখানে দা ওয়ার্ক হচ্ছে অবজেক্ট। তাহলে কি আই ইট রাইস, তো রাইসটা প্রথমে নিব, দা ওয়ার্ক, তাই তো। এখন শুড হ্যাভ ডান, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখানে শুড কিন্তু উচিত অর্থে, কর্তব্য বা উচিত অর্থে যখন শুড ব্যবহৃত হয় সেটা কিন্তু প্রেজেন্ট সিম্পল ফর্ম হয়। তাহলে শুড এখানে প্রেজেন্ট টেন্স, তাহলে দা ওয়ার্ক শুড হ্যাভ। দেখো এখন শুড প্রেজেন্ট সিম্পল ফর্ম, প্রেজেন্ট টেন্স এখানে, কিন্তু এরপরে কি আছে? হ্যাভ আছে। আর হ্যাভ মানে কি? প্রাইমারি অক্সিলারি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহৃত হয়। আর আমরা জানি হ্যাভের পরে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় কি বসে? বিন বসে। তো দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান বাই আস। এই সেন্টেন্সটা আবার বোঝো। দ্য ওয়ার্ক অবজেক্ট, এটা এসে সাবজেক্ট হইল, তাই না? ভয়েসের মূল থিওরি অবজেক্ট সাবজেক্ট হবে, সাবজেক্ট অবজেক্ট হবে। এরপর দেখো শুড হ্যাভ, এখানে হেল্পিং ভার্ব আছে, তাহলে শুড হ্যাভের পরে কি আসবে? একটা বিন আসবে। শুড হ্যাভের পরে বিন আসবে, যেহেতু হ্যাভ আছে, হ্যাভের পরে প্যাসিভ অবশ্যই বিন বসে। শুড হ্যাভ বিন, মূল ভাবের কি? V3। বুঝতে পারতেছো? আচ্ছা এখন দেখো যদি সেন্টেন্স ইন্টারোগেটিভ হয় তাহলে কি করবো আমরা? আমরা দু একটা মডেল অক্সিলারি দিয়ে গঠিত ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখি। যেমন ক্যান ইউ হেল্প মি, ক্যান ইউ হেল্প মি, এখানে সাবজেক্ট কি? ইউ, অবজেক্ট কি? মি, তাই না? ভয়েসের মূল থিওরি কি? সাবজেক্ট অবজেক্ট স্থান চেঞ্জ হবে। তাহলে ইউর জায়গায় আমরা কি আনবো? আই নিয়ে আসবো, কারণ মির সাবজেক্ট ফ্রম আই। আর মির জায়গায় কি নিয়ে যাবো? ইউ নিয়ে যাবো, কারণ ইউ এর সাবজেক্টও ইউ, অবজেক্টও ইউ। ইউ সেকেন্ড পারসন, এর সাবজেক্ট অবজেক্ট সেম। তাহলে ইউ এখানে নিয়ে গেলাম, মিটা এখানে আই হয়ে গেল। এখন অবজেক্টের পূর্বে কি বসে? বাই বসে, তাই না? তাহলে অবজেক্ট সাবজেক্ট হয়েছে, সাবজেক্ট অবজেক্ট হয়েছে, তার পূর্বে বাই বসছে। এখন বাইয়ের পূর্বে কি বসবে? মূল ভাবের V3 ফর্ম। মূল ভাব কি? হেল্পড, হেল্প এর V3 ফর্ম কি? হেল্পড, এটুকু হয়েছে। এখন ব্যবহার বাকি আছে কি? ক্যানের, ক্যান কি? হেল্পিং ভাব। আমরা জানি ক্যানের পরে কি বসে? বি বসে। এখন এই বিটা কোথায় বসবে? এই বিটাকে আয়ের আগে বসবে না আয়ের পরে বসবে? বিটা কিন্তু অবশ্যই আয়ের পরে বসবে, কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি দুইটা হেল্পিং ভার্ব দুইটা হলে একটা সাবজেক্টের আগে আসে, একটা সাবজেক্টের পরে আসে। কারণ এখানে মি ছিল অবজেক্ট, মি কিন্তু এখানে সাবজেক্ট হয়ে গেছে, আই হয়ে গেছে, আই সাবজেক্ট। আর যেহেতু আই এখানে সাবজেক্ট, আয়ের পূর্বে একটা হেল্পিং ভার্ব হবে, আয়ের পরে একটা হেল্পিং ভার্ব হবে। আশা করি বুঝতে পারছো তো সবাই। এখন আমরা টেস্ট পেপার থেকে, অর্থাৎ নবম দশম শ্রেণীর বা একাদশ দ্বাদশ শ্রেণীর টেস্ট পেপার থেকে চলো কয়েকটা সেন্টেন্স প্র্যাকটিস করি আমরা। শিক্ষার্থীবৃন্দরা দেখো, আমি এখানে নবম দশম শ্রেণীর যে ইংলিশ টেস্ট পেপার আছে সেখান থেকে 60টি সেন্টেন্স লিখেছি। এই 60টি সেন্টেন্স আমরা এখানে অ্যাক্টিভ টু প্যাসিভ বা প্যাসিভ টু অ্যাক্টিভ, অর্থাৎ সেন্টেন্স অ্যাক্টিভ থাকলে প্যাসিভ করব, প্যাসিভ থাকলে অ্যাক্টিভ করব। দেখো প্রথমটা, মোর অ্যান্ড মোর বুকস শুড বি রিড। দেখো শুডের পরে যেহেতু বি আছে, তার মানে সেন্টেন্সটা প্যাসিভে আছে। প্যাসিভে আছে মানে সেন্টেন্সটাকে আমাকে করতে হবে কি? আমাকে অ্যাক্টিভ করতে হবে। যেহেতু শুডের পরে বি আছে, তাহলে সেন্টেন্সটা কিসে আছে? এখানে সেন্টেন্সটা প্যাসিভে আছে, আমাকে অ্যাক্টিভ করতে হবে। আচ্ছা, এর আগে আমি আবার একটু সেন্টেন্সটা লিখি যে আই ইট রাইস। দেখো এটা প্যাসিভ করলে কি হয়? রাইস ইজ ইটেন বাই মি। এটা আমার লাগবে একটু এখানে, এই জন্য আমি লিখে নিলাম। এখন দেখো, যেহেতু এটা আমাকে অ্যাক্টিভ করতে হবে, তার মানে এটা প্যাসিভ আছে। প্যাসিভ থাকলে আমরা এই সেন্টেন্সটাকে এই গঠনে সাজিয়ে নিই, অর্থাৎ প্রথমে রাইস সাবজেক্ট, এখানে মোর অ্যান্ড মোর বুকস দিস ইজ সাবজেক্ট। রাইস এখানে সাবজেক্ট, এখানে মোর অ্যান্ড মোর বুকস এটা সাবজেক্ট। এরপর দেখো ইজ হেল্পিং ভার্ব, এখানে হেল্পিং ভার্ব শুড বি। এরপরে কি? ইটেন মূল ভার্ব, এখানে মূল ভার্ব হচ্ছে রিড, কারণ আমরা জানি রিডের প্রেজেন্ট পাস্ট এবং পাস্ট পার্টিসিপল সেম। তাহলে এখানে রিড হচ্ছে V3 ফর্ম, এটা মূল ভার্ব। এখন দেখো বাই মি যে অংশটুকু, সেই অংশটুকু কি এখানে আছে? না, নেই। তাহলে এখানে একটা বিষয় ক্লিয়ার হও, সেটা হচ্ছে কিছু কিছু সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময়
এই যে প্রিপোজিশন প্লাস অবজেক্ট এইটুক অংশ সেন্টেন্সে উল্লেখ থাকবে না, তোমাকে ওইটুক অংশ ধরে নিয়ে চেঞ্জ করতে হবে। তাহলে মোর অ্যান্ড মোর বুকস শুড বি রিড, বেশি বেশি বই পড়া উচিত। কাদের বই পড়া উচিত? আমরা কি ধরবো এখানে? আমরা এখানে ধরবো হচ্ছে বাই আস, আমাদের সবারই বেশি বেশি বই পড়া উচিত। এখানে উজ্জ্ব আছে কি? বাই আস। তাহলে প্রিপোজিশন প্লাস অবজেক্ট এই অংশটুকু আমরা ধরে নিব, এই অংশটুকু ধরে নিব। এখন এখানে একটা বিষয় খেয়াল করো, আমি একটু আগে বলেছিলাম যে এখানে কিন্তু ওয়ার্ড 3টা, এখানে কিন্তু ওয়ার্ড 5টা। তার মানে এখান থেকে যখন আমি এখানে যাব, অর্থাৎ আমি যখন প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব, যখন সেন্টেন্সকে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব, প্যাসিভে ওয়ার্ড কয়টা? 5টা, অ্যাক্টিভে কয়টা? 3টা। তার মানে এই 5টা ওয়ার্ড থেকে 2টা ওয়ার্ড আমাদের কি হবে? বাদ যাবে। 2টা ওয়ার্ডের অ্যাক্টিভে প্রয়োজন নেই। আর কোন 2টা ওয়ার্ড? সেই 2টা ওয়ার্ড হচ্ছে এই যে হেল্পিং ভার্ব এবং প্রিপোজিশন। এই 2টা ওয়ার্ড অ্যাক্টিভে থাকবে না, এই 2টা ওয়ার্ড উঠে যাবে। তা দেখো এখানে আমাদের উঠে যাবে কি তাহলে? বাই। আর উঠে যাবে কি? এই যে এখানে, এখানে কিন্তু ইজ পুরোটাই উঠে গেছে, কারণ এখানে হেল্পিং ভার্ব একটাই, কিন্তু এখানে হেল্পিং ভার্ব তো 2টা শব্দের, 2টা ওয়ার্ডের। তাহলে কি 2টা ওয়ার্ডই উঠে যাবে? না, 2টা ওয়ার্ড কিন্তু উঠবে না, উঠবে শুধু বি। কারণ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় আমরা বি ধরে নিই। শুড অ্যাক্টিভে বসে, প্যাসিভে বসে, অতএব শুড উঠবে না, উঠবে শুধু বি। আমরা যতগুলো মডেল অক্সিলারি সেন্টেন্সকে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব, আমরা শুধু বিটাকে উঠাই দেব, বি। এটা বি উঠে যাবে, তাহলে বি উঠে গেল, বাই উঠে গেল। তাহলে থাকলো কি? মোর অ্যান্ড মোর বুকস, এটা সাবজেক্ট, শুড রিড এটা ভার্ব, এই যে আস এটা অবজেক্ট। সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়েছি আমরা। এখন দেখো আজটাকে আমরা কি করব? আজটাকে আমরা উই বানাবো সাবজেক্ট করার জন্য, বানালাম উই। এরপরে ভার্ব কি আছে আমাদের? শুড রিড, উই শুড রিড। এখন অবজেক্ট কি? মোর অ্যান্ড মোর বুকস, আমরা লিখে দিই মোর অ্যান্ড মোর বুকস। আশা করি তোমরা বুঝতে পারতেছো। আচ্ছা পরেরটা, হি ইউজ টু প্লে ক্রিকেট, এটা অ্যাক্টিভ। আমি কি করবো এটাকে? আমরা এটাকে প্যাসিভ করব। দেখো হি ইউজ টু প্লে ক্রিকেট, তাহলে কোন গঠনে সাজাবো? যেহেতু আমরা প্যাসিভ করব, তাহলে আমরা অ্যাক্টিভের গঠনে সাজাবো। অ্যাক্টিভের গঠন কি? আই ট্রাইস, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। হি হচ্ছে সাবজেক্ট, ইউজ টু প্লে হচ্ছে ভার্ব, ক্রিকেট হচ্ছে অবজেক্ট। তাহলে কি অবজেক্ট সাবজেক্ট হবে? তাহলে আমরা সাবজেক্ট করি, নিলাম ক্রিকেট। এখন এরপরে দেখো এখানে হেল্পিং ভার্ব কি আছে? ইউজ টু, ক্রিকেট ইউজ টু, এরপরে কি? বি বসবে, তাহলে ক্রিকেট ইউজ টু বি প্লেড। মূল ভার্বের V3 ফর্ম, প্রিপোজিশন বাই, এরপরে হির অবজেক্ট হিম। ক্রিকেট ইউজ টু বি প্লেড বাই হিম। বুঝতে পারতেছো? এরপরে আসো, এ করাপ্ট ম্যান ক্যান ডু এনিথিং এগেনস্ট মরালিটি। সাবজেক্ট আছে করাপ্ট, করাপ্ট ম্যান সাবজেক্ট, ক্যান ডু ভার্ব, এনিথিং এটা অবজেক্ট, এটা হচ্ছে অতিরিক্ত অংশ, এক্সটেনশন। তাহলে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়েছি, তার মানে কি? এটা অ্যাক্টিভের গঠন। আর অ্যাক্টিভের গঠন মানে কি? এটা প্যাসিভ করবো আমরা। দেখো, আর প্যাসিভ করার সময় মূল থিওরি কি? অবজেক্ট সাবজেক্ট হবে। তাহলে এনিথিং, এখানে এনিথিং এগেনস্ট মরালিটি আমরা যদি পুরোটাকে অবজেক্ট ধরি তাও সমস্যা নেই। এ করাপ্ট ম্যান ক্যান ডু এনিথিং এগেনস্ট মরালিটি। তুমি যদি এই এগেনস্ট মরালিটি এনিথিং এর সঙ্গে রাখো তাহলেও কোনো সমস্যা নেই, শেষে রাখলেও সমস্যা নেই। তাহলে এনিথিং আমরা শেষে রাখি, এনিথিং ক্যান বি ডান, এনিথিং ক্যান বি ডান বাই এ করাপ্ট ম্যান, অতিরিক্ত অংশটা বসায় দাও, এগেনস্ট মোরালিটি। এই যে অবজেক্টকে সাবজেক্ট করলাম, টেন্স অনুযায়ী হেল্পিং ভার্ব বসালাম, ক্যান বি, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করলাম ডান, প্রিপোজিশন নিলাম বাই, সাবজেক্টটাকে অবজেক্ট করলাম এ করাপ্ট ম্যান, সাবজেক্টটাকে অবজেক্ট করলাম এ করাপ্ট ম্যান। তাহলে এনিথিং ক্যান বি ডান বাই এ করাপ্ট ম্যান এগেনস্ট, AGAIN, একটু বানটা ভুল হয়েছে, এগেনস্ট মরালিটি। যদি আমরা এটা এই সেন্টেন্সটা এভাবে লিখতাম, এনিথিং এগেনস্ট মরালিটি ক্যান বি ডান বাই এ করাপ্ট ম্যান, তাহলে হয়তো, অর্থাৎ এগেনস্ট মরালিটি এখানে রাখলেও চলতো। আচ্ছা পরেরটা, উই শুড নট ওয়েস্ট টাইম ইন ভেইন, উই সাবজেক্ট, শুড নট ওয়েস্ট, অর্থাৎ এটা হেল্পিং ভার্ব, এটা মূল ভার্ব, পুরোটা মিলে ভার্ব, টাইম হচ্ছে অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আই ট্রাইস, তার মানে এটা অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভ আছে মানে এটা আমরা প্যাসিভ করব। তার প্রথমে আসবে কি? টাইম,
অবজেক্ট সাবজেক্ট হইল। এরপরে কি শুড নট, টাইম শুড নট, এরপরে কি বসবে বি, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ওয়েস্টেড, টাইম শুড নট বি ওয়েস্টেড বাই আস ইন ভেইন। আশা করি বুঝতে পারতেছো। দেখো দে শুড বি ব্রট টু বুক, আমরা একটু মুছে ফেলি, দে শুড বি ব্রট টু বুক, এখানে সাবজেক্ট কি দে, শুড বি ব্রট টু, শুড বি ব্রট টু, দেখো একটা বি আছে, মূল ভাবের V3 ফর্ম আছে, তার মানে কি বির পরে মূল ভাবের V3 ফর্ম মানে এটা কি প্যাসিভ আছে, কারণ এখানে ব্রট টু বুক পুরোটাই ভার্ব, শুড বি ব্রট টু বুক পুরোটাই ভার্ব, এখানে কিন্তু প্রিপোজিশন প্লাস অবজেক্ট অর্থাৎ বাই মি এইটুকু অংশ উজ্জ আছে, এটুকু অংশ উজ্জ আছে, তাহলে এটা অবশ্যই প্যাসিভে আছে, তাহলে আমাকে করতে হবে কি অ্যাক্টিভ। এখানে দেখো শুড বি হচ্ছে হেল্পিং ভার্ব, আর যে ব্রট টু বুক এটা একটা ফ্রেজ, এই ব্রট টু বুক মানে হচ্ছে ব্রিং টু বুক, ব্রিং টু বুক মানে কাউকে শাস্তি দেওয়া, শাস্তি পাওয়া, তাহলে দে শুড বি ব্রট টু বুক, তাদেরকে শাস্তি পেতে হবে, শাস্তি কে দিবে, মনে করো আমরা দেব বা গভর্নমেন্ট দিবে, তা আমরা ধরে নিই কি বাই আস বা বাই পিপল বা বাই গভর্নমেন্ট, যে কোনো একটা ধরে নাও। যদি আমরা বাই আস ধরি, আমরা যদি বাই আস ধরি তাহলে এখান থেকে বাই উঠবে আর কি বি উঠবে, কিছুদিন আগে আমি দেখাইছি যে বাই উঠে আর বি উঠে, বাই আর বি উঠে গেলে শুডের পরে কি হবে, শুডের পরে কি আর ব্রট থাকবে না, শুডের পরে কখনো ভার্বের V3 ফর্ম হয় না, এই ভার্বের V3 ফর্ম হয়েছিল বির কারণে, যখন বিটা উঠে যাবে তখন এই ব্রট হয়ে যাবে ব্রিং, তাহলে শুড ব্রিং টু বুক এটা ভার্ব, এটা সাবজেক্ট, আর এই যে কি বাইরের পর আমরা আস ধরছি, আসটা হচ্ছে অবজেক্ট, তাহলে কি সাবজেক্ট, এই যে শুড ব্রিং টু বুক এটা ভার্ব, আর এই আসটা হচ্ছে অবজেক্ট, তাহলে আসটা প্রথমে এসে কি হবে উই, উই পরে কি শুড, উই শুড ব্রিং টু বুক দেয়ার অবজেক্ট দেম, উই শুড ব্রিং টু বুক দেম। আশা করি বুঝতে পারতেছো। পরেরটা দ্য লাইট অফ প্রসপারিটি ক্যান বি সিন বাই হার্ড ওয়ার্কিং ম্যান, এটাও প্যাসিভ, কারণ দেখো ক্যানের পরে বি আছে, মূল ভাবের V3 ফর্ম আছে, প্রিপোজিশন বাই আছে। তোমাদের স্টুডেন্টদের একটা ভ্রান্ত ধারণা আছে, সেটা হচ্ছে তোমরা সেন্টেন্সে বাই দেখলে বলো এটা প্যাসিভ, বাই না থাকলে বলো এটা অ্যাক্টিভ। একটা সেন্টেন্স প্যাসিভ না অ্যাক্টিভ সেটা চিনার উপায় কিন্তু বাই নয়, বাই দিয়ে আমরা এই প্রিপোজিশন বাই দেখে কখনো বুঝবো না সেন্টেন্সটা অ্যাক্টিভ না প্যাসিভ, সেন্টেন্সটা অ্যাক্টিভ না প্যাসিভ চিনবো আমরা ভার্ব দেখে, সেন্টেন্সে ব্যবহৃত হেল্পিং ভার্ব দেখে। তোমরা ভয়েস চেঞ্জের যে ক্লাসগুলো নিচ্ছি আমি, এই প্রথম যে ক্লাস সেই ক্লাসে আমি একটা চার্টে লিখে দিয়েছিলাম যে অ্যাক্টিভ সেন্টেন্সে কি হেল্পিং ভার্ব বসে, প্যাসিভ সেন্টেন্সে কি হেল্পিং ভার্ব বসে, ওই ক্লাসটা দেখে নিও, তাহলে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। দেখো তাহলে দ্য লাইট অফ প্রসপারিটি এটা হচ্ছে সাবজেক্ট, ক্যান বি সিন এটা ভার্ব, প্রিপোজিশন এই যে অবজেক্ট, তার মানে কি আই ইট, সরি এটা তো প্যাসিভ, সরি এটা প্যাসিভ, তাহলে হচ্ছে রাইস, রাইস ক্যান বি হচ্ছে ভার্ব, হেল্পিং ভার্ব ইজ, এই যে ইটেন এটা বাই, এটা মি, এই যে দ্য লাইট অফ প্রসপারিটি হচ্ছে রাইস, ক্যান বি হচ্ছে ইজ, সিন হচ্ছে ইটেন, বাই এই বাই, এই হার্ড ওয়ার্কিং ম্যান হচ্ছে মি, তার মানে এটা প্যাসিভ আছে, আমাকে অ্যাক্টিভ করতে হবে। আমরা অ্যাক্টিভ করি, প্রথমে কি আনবো এ হার্ড ওয়ার্কিং ম্যান, এ হার্ড ওয়ার্কিং ম্যান। এখন অ্যাক্টিভ করার সময় আমার এখান থেকে কি উঠবে বাই উঠবে আর বি উঠবে, যখন বি উঠে যাবে তখন ক্যানের পরে সিন হবে না সি হবে, অবশ্যই সি হবে, কারণ ক্যান অর্থাৎ মডেল অক্সিলারি পরে কখনো ভার্বের V2 বা V3 ফর্ম হয় না, সবসময় V1 ফর্ম হয়, আর V1 ফর্ম কি সি, তাহলে এ হার্ড ওয়ার্কিং ম্যান ক্যান সি, থাকলো কি বাকি দ্য লাইট অফ প্রসপারিটি, দ্য লাইট অফ প্রসপারিটি, তাহলে এ হার্ড ওয়ার্কিং ম্যান ক্যান সি দ্য লাইট অফ প্রসপারিটি। দেখো পরের সেন্টেন্স, লাস্ট সেন্টেন্স, সেটা হচ্ছে উই শুড রিমেম্বার দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, এখানে উই সাবজেক্ট, শুড রিমেম্বার ভার্ব অর্থাৎ শুড হেল্পিং ভার্ব, রিমেম্বার মূল ভার্ব, এখানে বাকি অংশ দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস পুরোটাই হচ্ছে অবজেক্ট, এটা সাবজেক্ট, এটা ভার্ব, ওটা অবজেক্ট, তার মানে আই
ইট রাইস, আই ইট রাইস। এটাকে যখন আমি প্যাসিভ করবো, যেহেতু এটা অ্যাক্টিভে আছে, আমরা প্যাসিভ করি, প্রথমে কি নিয়ে আসবো, দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। এবার দেখো শুড আছে, তাহলে শুড বি, শুডের পরে বি বসবে, রিমেম্বারের পাস্ট পার্টিসিপল রিমেম্বার্ড বাই আস। এই যে অবজেক্টের প্রথমে এসে সাবজেক্ট হইল, টেন্স অনুযায়ী হেল্পিং ভার্ব বসলো, মূল ভার্বের V3 ফর্ম, প্রিপোজিশন, সাবজেক্টে এসে অবজেক্ট হয়েছে, বয়েজের মূল থিওরি। তাহলে এই হলো আজকে আমাদের মডাল অক্সিলারি নিয়ে যাবতীয় যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ, এই বিষয়ে আলোচনা। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। পরবর্তী ক্লাসে আবার সবার সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।